হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে রাইটস কি দ্য ম্যাম, সিগনিফিকেন্ট ইস্যুস অফ লিগাল রাইটস। রাইটস। জি ম্যাম। হ্যাঁ, লিগ্যাল রাইটস, সিগনিফিকেন্ট ইস্যুস অফ রাইটস এটা করেছে। আফটার দ্যাট হচ্ছে কি আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল হচ্ছে কি আপনার আমরা সেই ডিফারেন্ট টাইপস অফ রাইটস অর্থাৎ ক্লাসিফিকেশন করার যে বিষয়টা যেটা সেই জায়গাটাকে আমরা স্টাডি করেছি। পরবর্তীতে যেটা হলো যে সেটা হচ্ছে আমরা আজকে এই যে ডিফারেন্ট টাইপস অফ যে রাইটস গুলো করেছিলাম লাইক মোরাল রাইটস বা লিগেল রাইটস, এগুলো সরি, তো এগুলো হচ্ছে গিয়ে যে এগুলোর যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা হচ্ছে গিয়ে দেখবো যে আমরা কি কি স্টাডি করতে পারি। আচ্ছা, আমি ধারণা করে আমি একটা স্লাইড অংশন করছি। তো আমরা একটু যে রিক্যাপে যাই, রাইটস এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রাইটস হচ্ছে কি এমন একটা বেসিক নেই, উইদাউট দিস উই ক্যান নট সার্ভাইভ ইন দ্য সোসাইটি। ইটস এ টাইপ অফ কমন গুডস দ্যাট মিনস নন এক্সক্লুডেবল and rival in consumption. That means others people consumption will not affect on your rights, but it's a there is a rivalry. Then we find out there are some significant issues in that. That means these are some characteristics of rights. So, for example, some characteristics are like this that rights that arises in society, when rights is not obtained, rights have some tendency to grow. So these are some basic characteristics of rights. So next, we studied about how we can classify it, the rights. So from there, we find out basically from the point of view that means if there is any bindings of legal, if there is any kind of legal bindings or not. So from that point of view, rights is two types. One is moral rights and another one is legal rights. So in moral rights, there is no legal binding. মানে এখানে আমি এই রাইটসটা এনজয় করতে পারবো হচ্ছে শুধুমাত্র ইথিক্যাল কোড অফ কন্ডাক্ট থেকে বা সোশ্যাল যে সোশ্যাল যে এথিক্সটা আছে সেখান থেকে। So if there is any kind of social ethics, then uh, from there, we enjoy the moral rights, but there is no legal bindings. That means if someone does not enjoy the moral rights, he or she cannot claim to government that he is not getting this kind of right. So that's why it's called uh, non-legal rights. মানে এটাকে আমরা legally এটাকে proof করতে পারি না. Let's say when we respect elders or when we care about our junior, so in these cases we cannot claim it যে আমি এখানে তো ক্লেম করছি এটা আমার হতেই হবে, এরকম কিন্তু না বিষয়টা। সো এই জন্য এটাকে আমরা যেটাকে বলবো যে এটা হচ্ছে গিয়ে আমরা একটা ল দ্বারা প্রুফ করা যাবে। সেকেন্ড যেটা হচ্ছে কি লিগেল রাইটস, যেখানে আমরা আসছি সেখানে হচ্ছে আমরা দেখলাম যে it will be recognized by the government and it will be maintained by the law of state too. But গভর্নমেন্ট কিন্তু এটা আমাদের সামনে রেকগনাইজ করবে এবং ওই ল ওই কান্ট্রির যে ল গুলো থাকবে সেই ল দিয়ে আমরা এটাকে চাইলেই আবার যেটাকে বলে যে মেনটেন করতে পারি, অর্থাৎ আমরা এটাকে চাইলেই আমরা এটাকে মানে এটা কেউ যাতে এমন না হয় যে কেউ এটাকে মানে আমি এটা এনজয় করতে পারছি না বা এরকম কোনো সিচুয়েশন যাতে এখানে ক্রিয়েট না হয় সেই জায়গাটাতে আমি কিন্তু বাইন্ডিংস রাখি। So now in legal rights actually two types. Number one is civil rights and number two is political rights. Civil rights means as a citizen of a country, the rights you are going to enjoy. And these rights are basic condition for a social life, and these rights are related to the protection from any kind of evils and security purposes. So এই রাইটসটাকে আমরা বলছি কি যে অ্যাজ এ সিটিজেন আপনি যে ম্যান্ডেটরি যে অধিকারগুলো পাবেন এবং যেটাকে আমরা বলছি যে দিজ আর দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন অফ সোশ্যাল লাইফ, ব্যাপার সোশ্যাল লাইফটা দ্য প্রপার হবে না উইদাউট দিস কাইন্ড অফ রাইটস। সেই রাইটস গুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি সিভিল রাইটস। বুঝতে পারছি সাথে?
সিভিল রাইটস এর ক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে এই রাইটসটা কিন্তু অ্যাজ এ সিটিজেন আপনি এনজয় করবেন, এমন না যে আপনার উপর চাপিয়ে দিচ্ছে সেটা। অ্যাজ এ সিটিজেন আপনি সেই কান্ট্রির কাছ থেকে আপনি পাবেন। এবং সিভিল রাইটস কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। বিশেষ করে বাংলাদেশের সিভিল রাইটস আছে রাইট টু রিলিজিয়ান, আবার আপনি হয়তো মিডল ইস্টে গেলে রাইট টু রিলিজিয়ান নাও পেতে পারেন। ওখানে ধর্মটা চাপাই দিবে যে এইটাই আপনাকে পালন করতে হবে, বাইরে তো যেতে পারবেন না। এরকমও কিন্তু অনেক ক্ষেত্রে হয়, সেটা ওকে। নেক্সট হচ্ছে কি আমাদের পলিটিক্যাল রাইটস। পলিটিক্যাল রাইটস হচ্ছে গিয়ে these rights are enjoyed by the individual for the political purpose. That means the political things we're going to do. So for that purpose, it's the rights we're going to enjoy. That's called political rights. আপনি মানে পলিটিক্যালি অর্থাৎ রাজনৈতিক কোনো ইনভলভমেন্ট যদি চান, বা রাজনৈতিক কোনো বিহেভিয়ার, যেটাকে আমরা পড়েছিলাম যে থিওরি, পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল বিহেভিয়ার, পলিটিক্যাল অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, এই বিষয়গুলোকে যখন আপনি মেনটেন করতে যাবেন, সো দ্য রাইটস ইউ আর গোয়িং টু এনজয় বা রাইটস ইউ আর গোয়িং টু নিড, দ্যাটস কল্ড পলিটিক্যাল রাইটস। এবং মনে রাখতে হবে যে আমরা যে সভরেনিটি কথাটা করছিলাম, যে সার্বভৌমত্ব, বা দেখা যাচ্ছে যে যেখানে আমি আমার ব্যক্তি স্বাধীনতা কারো হস্তক্ষেপ পছন্দ করছে না, এই সিচুয়েশন গুলো নিয়ে যে কথা বলছিলাম, সেখানে কিন্তু পলিটিক্যাল রাইটস অন্যতম। অর্থাৎ পলিটিক্যাল রাইটস যদি আমার না থাকে, সেক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা কিন্তু অন্য ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ আমাদের করতে পারে, এরকম হয়। সো পলিটিক্যাল রাইটস যদি মেক শিওর করে, তাহলে বুঝতে হবে যে এই কান্ট্রি গুলো সফরেন রয়েছে। ওকে, নেক্সট আমরা চলে যাবো হচ্ছে সাম ইম্পর্টেন্ট সিভিল রাইটস। আমরা লাস্ট ক্লাসে যখন আমি আপনাকে বলছিলাম যে কিছু সিভিল রাইটস বা একটা রাইট সম্পর্কে বলে, তখন আপনি আমাকে একটা রাইট বলেছিলেন যে ম্যাডাম অ্যাজ এ ফিমেল আই ওয়ান্ট সিকিউরিটি। তখন আমি বলেছিলাম এটা কিন্তু আমাদের সিভিল রাইটস এর মধ্যে পড়ে। সিভিল রাইটস এর বাংলা হচ্ছে কি নাগরিক অধিকার। So প্রথম যে রাইটসটা বলছে, রাইটস টু লাইফ এন্ড সিকিউরিটি অফ এ পার্সন, দ্যাট মিনস a country or state will make sure that you have the right to live life, তা জীবন ধারণের অধিকার আছে। অর্থাৎ আপনার আপনার মানে আমাদের যে জন্মগ্রহণ এবং জীবন ধারণ যেটা, সেটার অধিকার আমাকে দেওয়া হচ্ছে, এবং আমাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে। সিকিউরিটি মিনস হিয়ার পিসফুলি বেঁচে থাকার মতো, বা আমার লাইফের যে লাইফ সিকিউরিটিটা, সেটা কিন্তু আমাকে কান্ট্রি নিশ্চিত দিচ্ছে। এটা হচ্ছে রাইট, রাইট অফ লাইফ অ্যান্ড সিকিউরিটি। সেকেন্ড বলছে রাইট টু লিবার্টি অ্যান্ড ফ্রি মুভমেন্ট। লিবার্টি মানে স্বাধীনতা, ফ্রি মুভমেন্ট মানে মুক্ত চলাচল যেটা বলছে। So right to liberty means হচ্ছে you have that independency, so that you can do anything you want according to the law and rules and regulation of that state. আপনার সেই স্বাধীনতা থাকবে যে যেটা ওই দেশের ল এর এগেনস্টে যাবে, সেটার মধ্যে থেকে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন। যে বলছি যে আপনার ইচ্ছে আপনি একটা বিজনেস করবেন, এখন বিজনেস আপনি করবেন, আপনি সাপোজ আপনি একটা গ্রোসারি শপ, যে গ্রোসারি শপ দিচ্ছেন, এটা তো আমাদের দেশের ল এর এগেনস্টে যাচ্ছে না, তো চাইলেই একটা মুদি দোকান দিতে পারেন। সো এটা হচ্ছে আপনার রাইট টু লিবার্টি, অথবা আপনার একটা স্বাধীনতা আছে যা আপনি করতে পারবেন। আচ্ছা, ফ্রি মুভমেন্ট হচ্ছে কি আপনি যে কোনো জায়গায় ফ্রিলি চলাচল করতে পারবেন, অবশ্যই সেটা ওই কান্ট্রিটার ভিতরে। এটার কারণে কিন্তু আমরা অনেক, আমি এক্সাম্পল দিই, যেমন ধরেন দেখবেন যে যখন একটা লং হলিডে থাকে, তখন কক্সবাজার অনেক ভিড় হয় না, বা দর্শনীয় স্থানগুলো যেগুলো আছে ওখানে অনেক ভিড় হয় না, অনেক মানুষ যায় না, এরকম হয় না। জি ম্যাম। এখন আমরা তো চাইলে এটা করতে পারি যে না, এই মানে ভিড় ভাট্টা হচ্ছে গিয়ে অ্যাভয়েড করবো, চাইলে করতে পারি না, জি ম্যাম। কিন্তু করতে পারি না কেন? কারণ হচ্ছে আমাদের একটা রাইটস আছে ফ্রি মুভমেন্ট। সো গভর্নমেন্ট চাইলেই আপনাকে রেস্ট্রিকশন দিতে পারবে না যে তুমি এখানে যেতে পারবে না। সো বাংলাদেশের ভিতরে আপনার যেটা সিভিলাইজেশন নাগরিক অধিকার, আপনার নাগরিক হিসেবে আপনার অধিকার আছে আপনি যে কোনো জায়গায় ফ্রি মুভমেন্ট করতে, গভর্নমেন্ট আপনাকে আটকাতে পারবে না। সো ওখানে যখন রেস্ট্রিকশন দেওয়া যাবে, এই কারণে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যেটা হয় যে ফ্রি মুভমেন্টটা আমাদের থাকে বলে আমরা এইভাবে এনজয় করতে পারছি। রাইট টু ওয়ার্ক বলতে বলছে যে কাজ করতে পারবো আমরা, যেটা সেটার হচ্ছে অধিকার। ওখানে আমাকে বলছে যে যে কোনো লিগেল ওয়ার্ক আমি করতে পারবো, যেটা বাংলাদেশের এটা বাংলাদেশের বেসিক্সে যেহেতু বলছি যে বাংলাদেশ বাংলাদেশ বলছি, সরি। তো বাংলাদেশে রুলস এন্ড রেগুলেশন ওয়াইজ আপনি যে কোনো কাজ আপনি করার আপনাকে অধিকার দেওয়া হচ্ছে।
এখন ধরেন আপনার মনে হলো যে আপনি ড্রাগস বিজনেস করবেন, বাংলাদেশে কিন্তু একটা লিগাল, সো এটা কিন্তু আপনার রাইট টু ওয়ার্কের মধ্যে পড়বে না, কিন্তু আপনার কাছে মনে হলো যে আপনি একটা সাপোজ আপনি কি বলবো, আপনি রিক্সা পণ্য করবেন ভার্সেল, তো এখন এটা কিন্তু বাংলাদেশের ইনস্টিটিউশন ওয়াইজ এটা হচ্ছে লিগেল, করতেই পারে, কায়িক পরিশ্রম করে যে কোনো ভাবে আর্ন করবে, তো এটা কিন্তু রাইট টু ওয়ার্কের মধ্যে চলে আসবে। যেমন ধরেন আবার রাইট টু ওয়ার্কের একটা ডিফারেন্স বসে, যেমন ধরেন ইন্ডিয়াতে যদি আপনি যান, ওখানে কিন্তু অ্যালকোহল বিজনেস হচ্ছে লিগালাইজ। তো আপনি যদি ওখানে অ্যালকোহল বিজনেস করেন, সেখানে কিন্তু রাইট টু ওয়ার্কের আন্ডার আপনি এটা পাবেন, যে আপনি যেহেতু লিগেল আপনি কিন্তু বিজনেস করতে পারেন। বাংলাদেশে কিন্তু এটা আবার লিগেল, সো রাইট টু ওয়ার্ক যে বলছেন যে রাইটস গুলো কিন্তু ভ্যারি করে কান্ট্রি। ওকে, রাইট টু এডুকেশন, আপনি শিক্ষা গ্রহণের আপনাকে অধিকার দেওয়া হচ্ছে। এই কারণে যেটা হয় যে প্রত্যেকটা দেশে এইটা বেসিক একটা রাইট হিসেবে থাকে। এই কারণে দেখবেন যে প্রত্যেকটা দেশে শিক্ষা গ্রহণের প্রবণতা যাতে বৃদ্ধি পায় সেটার জন্য জনগণকে অনেক ইন্সপায়ার করা হয়। লাইক দেখবেন যে বাংলাদেশে যেটা করা হয় যে অবৈতনিক শিক্ষা, যেটা করা হচ্ছে যে অল্প অল্প টাকায় হচ্ছে গিয়ে শিক্ষা গ্রহণ বা প্রাইমারি শিক্ষাটাকে ফ্রি করে দেওয়া হয়, বা ফিমেল স্টুডেন্ট তাদের যেহেতু ঝরে পড়ার হার বেশি, তাদেরকে যাতে হচ্ছে গিয়ে আপনার আহ তাদের ঝরে পড়ার হার যাতে কমে, সেই রাইটস গুলো কিন্তু এখানে আমরা দিচ্ছি। আচ্ছা, রাইট টু প্রপার্টি হচ্ছে গিয়ে আপনি আপনার লিগেলি ইনকাম দিয়ে আপনি আপনার সম্পত্তি করতে পারবেন, এবং হচ্ছে কি সম্পত্তি আপনাকে করার মানে সম্পত্তি বলতে লাইক আপনি চাইলে আপনি একটা ল্যান্ড পারচেস করতে পারেন, একটা ফ্ল্যাট পারচেস করতে পারেন, আপনি গোল্ড পারচেস করতে পারেন, সেটা রাইট টু প্রপার্টি, নিজের সম্পদ তৈরি করার অধিকার দেওয়া হচ্ছে। রাইট টু কন্ট্রাক্ট মানে হচ্ছে এনি কাইন্ড অফ লিগাল কন্ট্রাক্ট, লাইক ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট। আপনি যখন একটা বিজনেস করেন, দেয়ার উইল বি এ কন্ট্রাক্ট, বিজনেস কন্ট্রাক্ট যেগুলোকে আমরা বলি। এই ধরনের কন্ট্রাক্ট অর্থাৎ রাইট টু প্রপার্টি আর রাইট টু কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্সিয়েট। প্রপার্টিতে বলা হচ্ছে যে আপনি আপনার অ্যাসেট মেক করতে পারবেন, না কন্ট্রাক্টে বলা হচ্ছে ইউ ক্যান মেক নিউ কন্ট্রাক্ট, হ্যাঁ, অর ইউ ক্যান রিনিউ ওল্ড কন্ট্রাক্ট, যে কোনো ধরনের কন্ট্রাক্ট মেক করার জন্য আপনাকে রাইট দেওয়া হচ্ছে। সাপোজ আপনি যখন জবে জয়েন করবেন তখন কিন্তু আপনাকে একটা কন্ট্রাক্ট সাইন করবেন, দিস ইজ এ কাইন্ড অফ কন্ট্রাক্ট, ইউ অ্যাজ এ সিটিজেন ইউ হ্যাভ দ্য রাইট টু মেক এনি কাইন্ড অফ কন্ট্রাক্ট। এটা খুব মজার একটা রাইট, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেস। আপনাকে আপনার বাক স্বাধীনতার অধিকার নেওয়া, যেন সেটাকে হস্তক্ষেপ করা যাবে না, যেটা আমাদের দেশে অনেকদিন ধরেই এই প্র্যাকটিসটা নাই। অর্থাৎ আমার আমি আমার মনোভাব যেটা আমি সেটা ফ্রিলি এক্সপ্রেস করতাম, সেখানে আমাকে কেউ আসলে বাধাপ্রাপ্ত করতে পারে। এটাকে বলছে রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেস। আর রাইট টু অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন, এটা বলছে যে যে কোনো ধরনের গ্রুপ বা অ্যাসোসিয়েশন, যেটাকে বলি যে বিভিন্ন ধরনের সমবায় সমিতি, এই ধরনের তৈরি করার অধিকার দিচ্ছে। আচ্ছা, রাইট টু রিলিজন অ্যান্ড কনসেনসাস, এখানে বলছে যে আপনি ধর্ম পালনের অধিকার দিচ্ছে, এবং এখানে আপনার কনসেপ্ট আপনার ইচ্ছে মতো, অর্থাৎ আপনি বিলিভার হবেন না নন বিলিভার হবে, আপনি স্পেসিফিক কোনো রিলিজিয়ন বিলিভ করবেন না মাল্টিপল রিলিজিয়ন বিলিভ করবেন, ইটস টোটালি আপ টু ইউ। আপনাকে আপনার ধর্ম পালনের অধিকার দেওয়া হচ্ছে, এবং অন্য ধর্মে আপনি বাধা প্রদান করতে পারবেন না। এই আমাদের দেশের যেমন যে রাইট টু ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি মেক করার অধিকার দিচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন, যেমন সেখানে একটা এজ বলা আছে, মেয়েদের জন্য বলা আছে 18, আর ছেলেদের জন্য বলা আছে 21 ইয়ার্স। এই এজের পরে গেলে আপনি যে কোনো ক্ষেত্রে আপনি একটা ফ্যামিলি একটা পরিবার গঠন আপনি করতে পারবেন, এই ক্ষমতা দেওয়া হচ্ছে। সরি, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমি এই জন্য একটু পজ করেছি। এখন কি শুনতে পাচ্ছেন সাথে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি জি ম্যাম। পানি চলে গিয়েছে, এই জন্য নেটওয়ার্কটা ফোন করেছে, তাই হয়েছে। আচ্ছা, আমি আবার এটা আসছি। তো যেটা বলছেন যে লাস্টে যেটা বলছেন যে বাংলাদেশে একটা এজ ব্যারিয়ার আছে এই ক্ষেত্রে,
এই এজের পরে আপনাকে রাইট দেওয়া হচ্ছে, মানে অধিকার দেওয়া হচ্ছে, এটা এবং আপনার নাগরিক অধিকার, আপনি একটা পরিবার গঠন করতে পারবেন। যেমন এমন হয় না যে ওই যে আমরা বাংলা সিনেমায় দেখি, বিজয়ীটা, যে বাংলা সিনেমা আমরা দেখি যে বলে যে আমি প্রাপ্তবয়স্ক, তো আমাকে হচ্ছে কি তো বাধা প্রদান করতে পারবেন না, এরকম বলে। সেটা কিন্তু আমি এরকম যে হ্যাঁ, আপনি যেহেতু আপনি যদি বাংলাদেশের কনস্টিটিউশন ওয়াইজ প্রাপ্তবয়স্ক হন, 18 বছরের ঊর্ধ্বে হন, তাহলে কিন্তু আপনার আসলে এখানে কোনো বাধা প্রদান করার কিছু ছিল না। আচ্ছা, লাস্ট হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি বলতে বোঝাচ্ছে কোনো কিছু মানে সমতা থাকবে, তারপরে কোনো কিছুর ক্ষেত্রে আপনাকে এখানে বৈষম্য আমরা হচ্ছে গিয়ে করতে পারবো না। বৈষম্যটা করতে পারবো না বলতে বুঝাচ্ছে হচ্ছে কি যে আমরা অনেক সময় যেটা করি না যে অ্যাকর্ডিং টু ধরেন কালার বা রিলিজিয়ন বা জেন্ডার, আমাদের মধ্যে একটা বায়াসনেস চলে আসে। আমাদের কনস্টিটিউশনে কিন্তু বলছে যে ধরনের কোনো বায়াসনেসে আপনি করতে পারবেন না, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, বা আমাদের অধিকার ওইভাবেই দেওয়া হচ্ছে যে আমরা সবাই সমান। কি বলতেছে যে সেই অধিকারটা এখান থেকে আমাদের নেওয়া হচ্ছে। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে পলিটিক্যাল রাইটস গুলো, যেটাকে বলেছিলাম যে রাজনৈতিক আচার ব্যবহার, এটাকে যখন আমরা রাজনৈতিক আচার ব্যবহার এটাকে যখন আমরা হচ্ছে যেটাকে বলা যায় যে আমরা সেটাকে মেনটেন করতে চাই, তখন যে ধরনের রাইটস গুলোকে আমরা এনজয় করে থাকি সেটাকে আমরা বলছি হচ্ছে কি পলিটিক্যাল রাইটস। অর্থাৎ আমরা রাজনৈতিক আচার আচরণ বা এটাকে যখন প্র্যাকটিসটা করতে চাচ্ছি বা এজ এ পলিটিক্যাল পার্টিতে নিজেকে ইনভলভ করতে চাচ্ছি, এক্ষেত্রে আমাদের কিন্তু এই ধরনের রাইটসটা প্রয়োজন হয়। যেমন ধরেন বাংলাদেশে এখন নতুন অনেক রাজনৈতিক দল হচ্ছে, ছাত্র দল, এখানে কিন্তু আমরা বাধা প্রদান করতে পারছি না, বা বিভিন্ন পেশা গোষ্ঠী দ্বারা কিন্তু রাজনৈতিক দল তৈরি হচ্ছে, তাহলে বাধা প্রদান করার সুযোগ নেই। কারণ হচ্ছে কি যে বলছে যে আপনাকে এই ধরনের পলিটিক্যাল রাইটস দেওয়া হয়েছে, অনেক আমাদের কনস্টিটিউশন দিয়ে এটা আপনাকে, আপনি চাইলে আহ, এই ধরনের রাইটস গুলোকে এনজয় করতে পারেন। তো সেখানে আসি প্রথমে, প্রথম রাইটস যেটা যেটা আমি দিন আমরা এই রাইটসটা এনজয় করি না, সেটা হচ্ছে কি রাইট টু ভোট। অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে নিজের মতামত মানে আম, রাজনৈতিক পথ পরিবর্তনে নিজের মতামত জানানোর যে অধিকার, যেটার মাধ্যমে আমরা আমাদের নতুন সরকার প্রধানকে নির্ধারিত করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমাকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে একটা যে সেই অধিকার কিন্তু আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, নেক্সট যেটা বলছে রাইট টু বি ইলেক্টেড, এটা খুব মজার। এটা কি বুঝতে পারছেন কি বুঝাইছে? জি ম্যাম। আচ্ছা, রাইট টু বি ইলেক্টেড মানে হচ্ছে যে আপনি চাইলে ইলেকশনে পার্টিসিপেট করতে পারবেন। আফটার দ্যাট ইফ ইউ গেট এনি কাইন্ড অফ, যেটাকে বলা যায় যে আপনি যদি সাপোর্ট পান, ম্যাক্সিমাম সাপোর্ট পান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইলেক্টেড হতে পারবেন। অর্থাৎ আপনাকে যেটা হচ্ছে যে আপনি মানে মানুষের সাপোর্টে আপনি পার্লামেন্টে যেতে পারবেন, এটা বলছে। যে নেক্সট বলছে যেটা রাইট টু বি পাবলিক অফিসার, এটা বলার আগে আপনাকে একটা জিনিস বলি। কিন্তু বাংলাদেশের প্রাইভেট সেক্টর আপনি যখন জবে যাবেন সেখানে হচ্ছে গিয়ে যখন জবে যাবেন দেখবেন যে সেখানে অনেক কন্ডিশন থাকে। কন্ডিশন মানে আপনাকে বলবে যে সিজিপি এর একটা ব্যারিয়ার থাকে, ইনস্টিটিউশন একটা ব্যারিয়ার ধরনের থাকে। কিন্তু আপনি যখন গভর্নমেন্ট কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন, খেয়াল করে দেখেন সেখানে কোনো এত মানে খুব বেশি হচ্ছে কি কন্ডিশন থাকে না। এর আপনি যদি বিসিএস বা ফার্স্ট ক্লাসের জবটা আমরা বলি, সেখানে আপনি যদি অ্যাপ্লাই করতে যান, সেখানে যে আপনি দেখবেন যে ওখানে রেজাল্ট চায় অনলি 2.5। মানে ইমাজিন আপনি যদি আপনার যদি হয় সেক্ষেত্রে 2.5 সিজিপি দিয়ে কিন্তু আপনার মানে ওটাকে কি বলে যে আপনার কিন্তু, আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি এএসপি হলেন বা আপনি বিসিএস ক্যাডার হলেন, 2.5 সিজিপি দিয়ে কিন্তু আপনি ক্যাডার সার্ভিসে জয়েন করে ফেলবেন, মানে আপনি যদি ইলেক্টেড হন, আমি সেটা বলছি। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এখন এত কেন হচ্ছে গিয়ে আপনার এটা ইজি করে দেওয়া, কারণ ইজি করে দেওয়ার রিজনটা হচ্ছে কি যে আপনাকে একটা রাইটস দেওয়া হচ্ছে, রাইট টু পাবলিক অফিসে। আপনাকে কিন্তু অ্যাজ এ সিটিজেন আপনাকে সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী হওয়ার আপনাকে সুযোগ দিচ্ছে। তো সেটা একটা মিনিমাল, এটার জন্য আমরা একটা মিনিমাল হচ্ছে গিয়ে
কন্ডিশনের মধ্যে দিয়ে এই পাবলিক অফিসার গুলোকে চুজ করি, এই কারণে দেখবেন যে সরকারি চাকরির ক্ষেত্রে এন্ট্রি ব্যারিয়ারে কিন্তু খুব বেশি থাকে না। খুব মিনিমাম একটা কন্ডিশনের উপর বেসিস করে ওরা কিন্তু এই আপনার হচ্ছে কি এই পার্সন গুলোকে চুজ করে। আচ্ছা, না, নেক্সট হচ্ছে রাইট টু পিটিশন। রাইট টু পিটিশন বলতে হচ্ছে যে কোনো আপনার যদি কোনো মতামত পছন্দ না হয়, সেক্ষেত্রে সেটার এগেনস্টে রিড করা। দেখবেন যে অনেক সময় বলে যে বিচার বিভাগে রিড করেছে, বা মহামান্য রাষ্ট্রপতি sorry, মানে বিচারপতির কাছে বিভিন্ন বিষয় নিয়ে রিড করেছে, বা সরকারকে জবাবদিহি করতে পারে বিচার বিভাগ। সো এই যে মহামান্য বিচারপতি যে এই যে জবাবদিহি করতে পারে, এটাকে বলা হচ্ছে রিট পিটিশন। সো এটা পিটিশন হবে, সেটা এগেনস্টে আমরা চাইলে আহ জবাবদিহিতা সেটা। আচ্ছা, দেন এটা খুব মজার, রাইট টু ক্রিটিসাইজিং দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের এগেনস্টে গঠনমূলক সমালোচনা করার আপনাকে অধিকার দেওয়া হচ্ছে। এই তো, এই পাঁচটাই হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট পলিটিক্যাল রাইটস। বাকিগুলো হচ্ছে রাইট টু রেসিস্ট, এনফোর্সমেন্ট টু রাইটস। এই জিনিসগুলো আসলে পলিটিক্যালি আমরা খুব বেশি বাংলাদেশে দেখে তাদের কাছে যাচ্ছে। সো দ্যাটস ইট। আমরা এতটুকুই রাখবো। তাহলে আমি একটু রিপিটেশনে যদি যাই, তাহলে আমরা হচ্ছে রাইট থেকে। ম্যাম, হ্যাঁ, বলো। ম্যাম এক্সামে যদি এরকম আসে যে এই রাইটস গুলো কি আমার ডিটেলস লিখতে হবে নাকি এরকম আমি এটাই পয়েন্ট? বলতে চাচ্ছিলাম, যে এখন আমার এক্সামের কোশ্চেনটা কেমন হতে পারে, আর আমি হচ্ছে গিয়ে সেখানে লাইক আমি কিভাবে হচ্ছে গিয়ে রিপ্লাইটা দিব, তাই না? এটাই তো আমাদের হচ্ছে মেইন একটা ইম্পর্টেন্ট জায়গা। এই ক্ষেত্রে এটা বলতে যাচ্ছি, আমি হয়তো এরকম দিতে পারি যে রাইট ডাউন সাম ইম্পর্টেন্ট কি বলবো লিগাল রাইটস। এখন আপনার কাছে সেক্ষেত্রে লিগাল রাইটস, সিভিল রাইটস, তো সেই ক্ষেত্রে আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট সিভিল রাইটস মনে হবে, এরকম 4-5টা সিভিল রাইটস এখানে কিন্তু আমি জাস্ট রাইট ডাউন বলেছি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সপ্লানেশন করার কিছু নেই। কিন্তু আমি যদি বলি যে এক্সপ্লেন এনি 2 or 3 সিভিল রাইটস এরকম বলি, তখন কিন্তু আপনাকে 2-3টে সিভিল রাইটস এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, এটা বইয়ের কথা বলবেন, সেটা আমি একটু দেখাই দিচ্ছি, আমি বইটা ওপেন করছি। বই সিভিল রাইটস গুলো এক্সপ্লেন করা আছে, 2-3টা লাইনে সিভিল রাইটস গুলো এক্সপ্লেন করে ফেলবে। এবং বেটার হচ্ছে গিয়ে বই থেকে জাস্ট 2-3টা লাইন নিয়ে নেবেন, যেটা এখন আমি 221 পেজ চলে যাচ্ছে একদম এখান থেকে গুগল বুকে আপনার গুগল ক্লাসরুম থেকে, কিন্তু আমি এখানে গেলাম। আচ্ছা, এই যে দেখেন নো রাইটস আউটসাইড অফ দ্য সোসাইটি, এখান থেকে যে সিগনিফিকেন্ট ইস্যুস গুলো আছে, এরপরে ক্লাসিফিকেশন অফ রাইটস যেটা আছে সেটা চলে আসে, মোরাল রাইটস এন্ড লিগেল রাইটস, 224 পেজে। তারপরে পলিটিক্যাল রাইটস, সিভিল রাইটস এগুলো নিয়ে তো বলেছে, এটা আছে 225 পেজে। তারপরে প্রত্যেকটা রাইটস নিয়ে এক্সপ্লেন করেছে। আচ্ছা, সিটিজেনশিপ নিয়ে আমরা পড়াই না, এলিয়েন এন্ড সিটিজেনশিপ এগুলো নিয়ে ওটা পড়াই না বলে এটা থিওরিজ অফ রাইটস এগুলো পড়াবো না। পেজ নাম্বারটা খোঁজে তো এভাবে ম্যানুয়ালি যাচ্ছে, তাহলে আমি একদম এখানে তারপর দিতে হবে। এই যে 242 পেজে, ঠিক আছে? 242 পেজ, জি ম্যাম। 242 পেজে সাম ইম্পর্টেন্ট সিভিল রাইটস। এখানে হচ্ছে কি আপনি সিভিল রাইটস গুলো এই যে প্রত্যেকটা রয়েছে, রাইটস অফ লাইফ এন্ড সিকিউরিটি অফ পার্সন, যেমন আমরা এটা পড়লাম, এগুলো তো অনেক ডিটেল দেওয়া আছে। আপনি এখান থেকে 2-3টা লাইন নিজের মতো করে নিন। রাইট, রাইট টু লিবার্টি অ্যান্ড ফ্রি মুভমেন্ট, এভাবে আপনি সবগুলো রাইটস এখানে দেখতে পারেন, প্রত্যেকটা রাইটস এখানে আলোচনা করা আছে। তারপর যে রাইট টু ওয়ার্ক, কোন ধরনের ওয়ার্কের রাইট দেওয়া হচ্ছে, দেন রাইট টু এডুকেশন, একদম ডিটেল এখানে হচ্ছে পাবেন। বলতে চাচ্ছিলাম, তো এখানে আমরা প্রথম 2টা পেজ করে এখানে আমাদের যেটা হবে যে আমরা কিন্তু চাইলে প্রত্যেকটা রাইটস এ, ঠিক আছে, রাইট টু ওয়ার্কের আন্ডারে আমরা এটা পাচ্ছি, তারপরে রাইট টু এডুকেশন আমরা পাচ্ছি। এইভাবে আপনি আপনার মতো করে আমি তো বলে দিব যে বেটার হয় হচ্ছে যদি এখানে আমরা
সাথে আবার নেটওয়ার্ক কল করেছিল, তো যেটা বলছিলাম যে ওখানে হচ্ছে মানে কারেন্ট চলে গেছে, তো বারবার ইলেকট্রিসিটি আপ ডাউন করছে, এখানে এরকম হচ্ছে। এখন তুমি শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম। সো যেটা হচ্ছে যে আপনি সিভিল রাইটস থেকে মিনিমাম চারটা, আবার বলে দিচ্ছি, সিভিল রাইটস থেকে মিনিমাম চারটা সিভিল রাইটস নিজের মতো করে এরকম দুই তিনটা লাইন করে নোট করে নেবেন, যে এই চারটা সিভিল রাইটস আপনার পরীক্ষায় আসলে আপনি এক্সপ্লেন করতে পারবেন। পলিটিক্যাল ওকে ম্যাম। রাইটস এর ক্ষেত্রে এরকম চারটা পলিটিক্যাল রাইটস আপনি এক্সপ্লেন করবেন, যে প্রথম চারটা যেটা ওই যে রাইট টু ভোট, রাইট টু বি ইলেক্টেড, রাইট টু বি পাবলিক অফিসার, অ্যান্ড রাইট টু ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট। এই চারটা বলাটা বেটার, এগুলো খুব ইজি বলা। ওকে ম্যাম। চারটা সিভিল রাইটস, পলিটিক্যাল রাইটস আপনি পড়বেন, এবং বইয়ের পেজ নাম্বার গুলো 242-এ পাবেন হচ্ছে সিভিল রাইটস গুলো, আর পলিটিক্যাল রাইটস এর পরেই আছে, এটা মোস্ট প্রবাবলি 247 পেজ আছে, এর মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা রাইটস এর ওকে এক্সপ্লেন। ম্যাম। আর পরীক্ষায় আমি প্রশ্নটা একটু বলে দিই, পরীক্ষায় হচ্ছে রাইটস এর চাকা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে দুইটা ওপেন বুক এক্সামের মতো সিগনিফিকেন্ট ইস্যুস অফ রাইটস এখান থেকে প্রশ্ন দিবই। ও সিগনিফিকেন্ট ইস্যুস এর ক্ষেত্রে আমার বইটাই ফলো করবো, বইয়ে দেখবেন যে প্রত্যেকটা, আমি তো জাস্ট স্লাইডে পয়েন্ট গুলো উল্লেখ করেছি, আর বইয়ে হচ্ছে কি প্রত্যেকটা পয়েন্টে এক্সপ্লানেশন আছে, এক দুটা লাইন, এর বেশি না। সেটা পড়বো। এবং সিভিল রাইটস সেখান থেকে আমি একটু প্রশ্ন বুঝতে পারছেন, এটা অবশ্যই পড়বেন। এই দিক ওকে থেকে ম্যাম। আমরা প্রথম যে চ্যাপ্টারটা ছিলাম সেটা হচ্ছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। ওখানে হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে দ্য রিলেশনশিপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড হিস্ট্রি, দুটা ইম্পর্টেন্ট। সো এই দুটার মধ্যে অবশ্যই সোসিওলজিটা না পড়লেও হবে। আর ওইদিকে হচ্ছে গিয়ে আমরা যখন প্রথম দিকে পড়ছিলাম আমরা ডেফিনেশন পড়েছিলাম যে হোয়াট ইজ কম্পারেটিভ গভর্নমেন্ট। ম্যাম, হ্যাঁ বল। ম্যাম পলিটিক্যাল রাইটস, ইয়া পলিটিক্যাল সায়েন্স এটা নিয়ে যদি আবার একটু বলতেন, নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা ছিল। সমস্যা নেই, মানে প্রথম চ্যাপ্টারটার কথা বলছি, চ্যাপ্টার ওয়ান হুম। যেটা। চ্যাপ্টার ওয়ানে দুইটা রিলেশনশিপ পড়েছিলাম, যে পলিটিক্স আর ইকোনমিক্স এর মধ্যে সম্পর্ক কি, বা জি ম্যাম। পলিটিক্স এন্ড হিস্ট্রির মধ্যে সম্পর্ক কি, এই দুটা কোশ্চেন পড়বে। এর মধ্যে ইকোনমিক্সটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু হিস্ট্রিটাও ইম্পর্টেন্ট, দুটাই সমান সমান প্যারা। সো এটা হচ্ছে কি, এই জায়গাটা এক্ষেত্রে দেখবেন যে স্লাইডে পয়েন্ট গুলো দিয়েছে, বইতে দেখিয়ে দিয়েছে, আর বইও কিন্তু এক্সপ্লানেশন গুলো আছে। আমার যতটুকু ওকে মনে ম্যাম। হবে 57-58 এরকম পেজে দেওয়া ছিল, মানে গুগল বুকেই পাবেন। ওকে। তো ওখান থেকে আমরা পড়বো। আর হচ্ছে যেটা বলছিলাম যে পলিটিক্যাল, সরি, ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে প্রথমে কিছু ডেফিনেশন পড়েছেন, যে কম্পারেটিভ গভর্নমেন্ট কি, বা পলিটিক্যাল সায়েন্স কি, বা হোয়াট ইজ দ্য সাবফিল্ড অফ পলিটিক্যাল সায়েন্স। তো এই প্রশ্নগুলো, ছোট ছোট প্রশ্নগুলো লিখে দিয়েছিলাম, যে এই প্রশ্নগুলো লেখেন, ওগুলো পড়বো। ছোট ছোট কিছু প্রশ্ন আসতে পারে। আর ওকে ম্যাম। এরপরে যে চ্যাপ্টারটা ছিল স্টেট, স্টেট থেকে দুটোই প্রশ্ন করে, যে একটা হচ্ছে এলিমেন্টস অফ স্টেট, অর্থাৎ স্টেটের এলিমেন্ট গুলো কি, ওই যে আপনার পপুলেশন, টেরিটরি, সভরেনিটি, গভর্নমেন্ট, এইটা। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র এবং মানে দেশ, এই দুটার মধ্যে পার্থক্যটা কি। আমরা সরকার ব্যবস্থাকে অনেক সময় আমরা দেশের সাথে কম্পেয়ার, মানে একটা গভর্নমেন্ট বলতে আমরা একটা কান্ট্রি বুঝি, বাট সেটা কিন্তু এক না। দুটার মধ্যে ডিফারেন্স। আর নেক্সট আপনাকে যে আহ, বলেছেন যে এই ধরনের কমন কিছু প্রশ্ন থাকবে, যে হংকং, ম্যাকাও, এসব সাধারণত এই ধরনের কান্ট্রি গুলো দিয়ে বলা হয়, যেগুলো হচ্ছে গিয়ে সভরেন স্টেট না, যাদের সার্বভৌমত্ব নাই, তারা ইউএন এর আন্ডারে পড়ে না। এই ধরনের প্রশ্ন আছে, কেন তারা স্টেট, এই ধরনের প্রশ্ন। মোটামুটি কোশ্চেন খুব ডিফিকাল্ট না, কনসেপচুয়াল লিখলেও আপনি মার্কস পাবেন। আমি এটাই বলতে চাচ্ছি, আজকে ক্লাসটা আমার মেইন রিজন, যে যদি আপনি কনসেপ্ট বুঝেন সেক্ষেত্রে আপনি মার্কসটা পাবেন। ওকে। তারপরে যদি কোনো প্রবলেম পাস হয়, মার্ক করে থাকবে না? অপশন থাকবে, মানে ধরেন আপনি ধরে নেন আমি 40 মার্কস এর কোশ্চেন করেছি, আপনাকে অ্যান্সার করতে হবে 30, ওকে ম্যাম। অপশন আছে। আর কোশ্চেন একটা হচ্ছে ব্রড কোশ্চেন আছে, আসলে মডারেশনে চলে গেছে, তো মডারেশনের পরে কোশ্চেন আমরা আসলে লিখি না, ওইভাবে আসলে আমি বলতে পারছি না। তবে একটা ছিল ব্রড কোশ্চেন, যেটা 10 মার্কস এর, বাকিগুলো হচ্ছে সেমি ব্রড, তাই 7-8 মার্কস ধরেন। 2 মার্কস এর একটা কোশ্চেন করেছে, সাথে 7 মার্কস এর, 8 মার্কস এর একটা কোশ্চেন, 5-5 এরকম করে কোশ্চেন করতেছে, মানে খুব বড় না। তো কম্পারেটিভ প্রিপারেশন নিয়ে যাবেন, এবং কনসেপচুয়াল লিখবো, মানে আমি যে বুঝে লিখতে পারলে আমি মার্কস দিব। প্লাস হচ্ছে গিয়ে আপনি ইয়া করবেন, হচ্ছে কি বলে, মানে লিখতে হবে অনেক, এই প্রিপারেশন নিয়ে যাবেন, লিখবো না
কম্পারেটিভ হচ্ছে একটা থিওরিটিক্যাল কোর্স লিখতে হবে। আর কম্পারেটিভ মজা, মজার বলতে বুঝেছি যে জিনিসগুলো ইজি, সরকার কেন এটা করছে, আমার অ্যাজ এ নাগরিক দায়িত্ব কি, মানে একদম রিয়েল লাইফের সাথে মিলে এগুলো তুমি ভালো করে লিখবে। ঠিক আছে। ঠিক ম্যাম আছে। অ্যাসাইনমেন্ট তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করেন, ইয়েতে নক করেন, কি করে। ম্যাম পরশু আমাকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন তো ওইটা ম্যাম আমার ফোনে অনেক প্রবলেম হয়েছিল, মানে আমি এখন সন্ধ্যার মধ্যে সাথী, ক্লিয়ার করতে কিন্তু সাথী সাবমিট। আপনাকে ক্লাস নিয়েছে আমি মর্নিং এ। জি ম্যাম। হ্যাঁ, আপনি রাত 10টা পর্যন্ত, মানে তারপরও 12 ঘন্টা সময় ছিল, এর মধ্যে যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করতে পারেন তাহলে ম্যাম এটা। লিটারেলি আমি 40 মিনিট ধরে ট্রাই করতেছিলাম, হচ্ছেই না। মানে আমার কেমিস্ট্রি প্রবলেম হইতেছিল, বারবার আমি মানে ক্লিক করতেছি, হচ্ছেই না, তারপরে আবার টার্নিং তাও হচ্ছে না, এরপর তো দেখলাম 1 মিনিট লেট হয়ে গেছে। এই শুধু জন্য টার্ন ইন হবে না, যেহেতু আমি করা বাদ দিয়ে দিয়েছি, আপনি এটা সাবমিট করে রাখেন, কিন্তু এই জিনিসগুলো আর করেন না, আপনাকে যেই অ্যাসেসমেন্টই দিচ্ছি পুরোটাই আপনি দেখা যাচ্ছে অন টাইমে করতে পারছেন না, সিটিটা দিতে পারলেন না, তারপর আপনি অ্যাসাইনমেন্টও জমা দিতে, এগুলো ক্রিয়েটস ব্যাড ইমপ্রেশন, এই জন্য স্যার বলবো। আমি হোয়াটসঅ্যাপে পরে অ্যাসাইনমেন্টটা ই করি। হোয়াটসঅ্যাপে দিয়ে না, আপনি ওই গুগল ক্লাসরুমে এটা দিয়ে রাখেন, বাট আপনি এটা টার্ন ইন করতে পারবেন না, যেটা হবে কিন্তু আমার কাছে ফাইলটা আসবে, আমি দেখতে পাবো, আমি ওইভাবে অ্যাসেস, কিন্তু এর নেক্সট আচ্ছা কোনো ঠিক আছে। অ্যাসাইনমেন্ট দিলে অন টাইমে দেওয়ার চেষ্টা করবেন। মানে ওকে এটা আপনি যাকেই বলেন না কেন, যে যদি বলেন যে আমার অ্যাসাইনমেন্ট দিয়েছে সব দুপুর 12টায়, রাত 10টার সময় সেটা সাবমিশনের টাইম, 10টার মধ্যে আমি এর মধ্যে সাবমিট করতে পারি না, এটা কেমন শোনায় বলো। এটাই জি কিন্তু ম্যাম। সবাই বলবো। ঠিক আছে সাথী, তারপরেও ওকে কোনো ম্যাম। প্রবলেম হলে আপনি নক করেন। আর প্রবলেমের ছুটিটা কোশ্চেন কবে অনেক নেবেন? ইজি, কোশ্চেন অনেক ইজি আছে, সো দিতে পারবেন। আচ্ছা, আপনার তো কোনো এক্সাম নাই, তাহলে আপনি ফ্রাইডে তে ইউনিভার্সিটি আসেন, তাহলে এক্সাম কবে? 21 তারিখ। ম্যাম 21 তারিখ তো আপনার এক্সাম। আমার আচ্ছা, তাহলে বুধবারে আসেন, বুধবার আপনার সিটিতে নিয়ে নেবো। আচ্ছা ঠিক ম্যাম, টাইম? বুধবার হাতে আসেন, আপনি 11টায় আসেন, 9:30 থেকে 11টা আমি ইউনিভার্সিটির সাথে থাকবো, তারপরে আমি আপনার সিটিটা নিতে পারবো। আচ্ছা ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। না